মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি। গল্পটি 18+ প্রাপ্তবয়স্কদের জন্য। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। আমি বলেছিলাম না ব্যথা পাবি, এখন চিল্লাচ্ছিস কেন? কোয়েলের কথায় আনেয়া ভ্রু কুঁচকে বলে, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। আনেয়া পুরো অগ্রাহ্য করে জোরে দিতে থাকে, গলা থেকে নেমে গরম জায়গায় চাপ দিতে থাকে। এমন সময় কেউ দরজায় নক করে। প্রহেল নিচে পড়ে থাকা ড্রেসগুলো কোনো রকমে পরে আনিয়ার অর্ধনগ্ন শরীরকে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে দেয়। দরজা খুলতে একজন স্টাফ কিছু খাবার নিয়ে আসে। প্রহেলের রুমে আসার আগে রিসেপশনে খাবার পাঠানোর কথা বলে গিয়েছিল। স্টাফটির হাতে ট্রেতে ধরা ওঠা গরম দুধে আঙুল ফল দিয়ে একটা দুধাক মিল্ক শেক বানানো। আনেয়া এই সময় স্টাফ দেখে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। সোহেল রুমের দরজা লক করে হাতে থাকা খাবার ট্রেটা ছোট টেবিলে রেখে আনেয়ার দিকে এগিয়ে এসে বলে, উঠে আগে কিছু খেয়ে নাও, না হলে শরীরে জোর পাবে না। আনিয়ার মেজাজ এমনিতেই বিগড়ে গেছে, তার উপর আবার সোহেলের অর্ধেক কাজ করে উঠে যাওয়ার সময় মিলিয়ে পুরো একটা মেজাজ খারাপের ব্যবস্থা হয়েছে। খিটখিট করে সে বলে, অসভ্য লোক, আমি খাবো না। আপনি একাই খান, আমার আদর চাই। বাঁকা হেসে আনেয়ার উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বিছানার খালি গায়ে বসিয়ে ঠোঁট কামড়ে ধরে বলে, আমি ফুলফিল আছি ছোট ফ্লাওয়ার, খেয়ে একটু শক্তি সঞ্চয় করে নাও, আজ জ্ঞান হারালে চলবে। বলেই আনেয়ার মুখের কাছে এক চামচ ফু দিয়ে ধরে। আনেয়া এক চামচ খেয়ে নাক মুখ সিটকিয়ে বলে, ছি ইয়াক, আমি এসব খাবো না। ভাগ্যকুল হয়ে জিজ্ঞেস করে সোহেল, তাহলে কি খাবে তুমি? আনেয়া ঠোঁট কামড়ে নেশাক্ত দৃষ্টিতে চাহনিতে একটু এগিয়ে এসে বলে, আমি তো আজ আপনাকে খাবো। সোহেলের হাতে ধরা রাখা স্যুপের বাটিটা পাশে ছোট টি টেবিলে রেখে আনেয়ার দিকে ঝুঁকে পড়ে বলে, আমাকে খেলে তোমার খিদে মিটবে? তবে তাই হোক। বলে আনেয়াকে বিছানায় শুয়ে রাখে। দুধ ও আঙুল দিয়ে বানানো দুধের মিল্ক হাতে নিয়ে আনিয়ার উন্মুক্ত শরীরের ওপর থেকে গলায় ঢেলে দেয়। সোহেলের এখন কাছে আহাম্মক বনে যায় আনেয়া। অবাক সুরে বলে, এটা কি করছেন আপনি? এটা আজ তোমার স্পেশাল বাসর ড্রেস। সোহেলে আনেয়ার পেটের ওপর পড়ে থাকা দুধা মিল্ক খেতে থাকে। বুকের মাঝ থেকে গড়িয়ে ঢুকতে পহিলে আনেয়ার চোখ থেকে চোখ সরিয়ে নেয়, মুখে চেপে ধরে। রিসোর্টের ছাদে ধোয়া ওঠা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে রিহান ও সাগর। কফিতে চুমুক দিয়ে সাগর বলে, মেয়ে মানুষ সব পারে বুঝলি রিহান, তারা এমন কিছু নেই যা পারে না। সাগরের কথায় রিহান কফির মগটা ঘুরিয়ে ধরে বলে, ধুর, মনে হঠাৎ এই ধরনের প্রশ্ন আসে কি করে? সাগর একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই যে একজন মাফিয়া মানুষ এক ছোট মেয়ের প্রেমে পড়লো, তাও অবুঝ একটা মেয়ে। রিহান সাগরের কাঁধ ঝাঁকিয়ে দিয়ে বলে, সবার জন্য কাউকে না কাউকে আল্লাহ ঠিক করে রাখেন। সেখানে এই সোহেল খানের দিকে কেউ তাকিয়ে কথা বলতে পারে না, সাহস রাখে না, সেখানে কিনা একজন মাফিয়া তার বউয়ের অপহরণে কান্না করে। হ্যাঁ, সোহেলের মতো গ্যাংস্টার রিটার্নস মানুষও কেঁদেছে, আর তো ছোট ফ্লাওয়ারের জন্য। ভালোবাসাহীন মানুষ সহজে কারো ভালোবাসা পেলে তাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। ধীরে ধীরে সোহেলের হাতে বিচরণ আনেয়ার অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করতে থাকে। ধীরে ধীরে সোহেলের হাতের বিচরণ আনেয়ার অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করতে থাকে। দুধ ছেড়ে আনেয়ার নীল হয়ে যাওয়া ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কোমর চেপে নিজের আরো কাছে এনে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সোহেল ঠোঁট এনে আনেয়ার ঠোঁটের সীমান্ত বরাবর কিস করতে থাকে। রাতের আকাশে আজ হাজারো তারার মেলা, জ্যোৎস্নার আলো সমুদ্রের পানিতে পড়ছে। তা ঝলমল করে উঠে দূরপান থেকে ভেসে আসছে সমুদ্রের পানির গর্জন। চারপাশ থেকে জোনাকি পোকার পিনপিন শব্দে সব মিলিয়ে পরিবেশটা আজ অন্যরকম রোমাঞ্চিত বলে মনে হচ্ছে। সোহেল আনেয়াকে খোলা বারান্দায় এনে দাঁড় করিয়ে দেয়, যার দরুন খালি শরীরে জ্যোৎস্নার আলো পড়তে আরো আবেদনময়ী করে তুলছে তাকে। আনিয়া লজ্জা মিশ্রিত একটু ঘুরে গিয়ে সোহেলের দিকে তাকায়। সোহেল ঠোঁট বাঁকা করে আকর্ষণীয় দৃষ্টিতে বলে, ইউ আর রেডি জান? আমি কিন্তু রেডি পাশা খেলার জন্য। আনিয়া ঝোঁপা দিয়ে ঠোঁট ভিজিয়ে তুতলে বলে, ও কিসের পাশা? তুমি চিনবে না, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। আনিয়া চোখ বড় বড় করে বলে, পাশা মানে কি? সোহেল বুকে আড়াআড়ি করে হাত ভাঁজ করে বলে, কাছে আসো, দেখিয়ে দিচ্ছি। না, আপনি দূরে থেকে বলেন। গরম হয়ে যাচ্ছে জান, কাছে আসো। বলে আনেয়া ডান হাত ডান মেরে টান মেরে নিজের উপর ফেলে এক হাতে
প্রেন্টেন পেইন খুলে আনেয়ার ২ হাতে নিজের বলিষ্ঠ হাত দিয়ে ধরে বাঁধতে বাঁধতে কানের কাছে স্লো ভয়েসে বলে, "আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম" বলে আনেয়ার কালচে দেয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে করতে নিচের দিকে নেমে হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরে। আনেয়ার ঠোঁট চাপ দিয়ে ধরে। আনেয়ার চোখ বেরিয়ে জল গড়িয়ে পড়ছে ব্যথায়। দুধ আঙুল মিশিয়ে বানানো দুধার মিল্ক লাগিয়ে আনেয়ার উদ্দেশ্যে বলে, "ছোট ফ্লাওয়ার খেয়ে নে, মজা পাবি।" অনেক আনেয়া দুহাতে খামচে ধরে বলে। তার চোখে মুখে কেমন নেশালো দৃষ্টি হতে দেখে প্রহেল আরো নিজেকে ভালোবাসা দিতে থাকে। নিচ থেকে উপরে উঠে আনেয়ার উপর নিজের সব ভার ছেড়ে দেয়। "আর একটু সহ্য করে নাও মাই লেডি, তোমার ফিলিং আসছে" বলেই একটু একটু করে ঢোকাতে থাকে। এখনো আনেয়ার ওই জায়গায় বেশি বড় না হওয়ায় এখনো প্রহেলের ওটা ঢোকাতে গেলে সুবিধা করতে পারে না। আর এতই ধৈর্য নাই সব নিয়ে ঢোকানোর। কেবল ওটার মাথায় একটু করে ঢুকিয়ে প্রহেল আনেয়ার উদ্দেশ্যে বলে, "মাই ফ্লাওয়ার, আমাকে থামাতে বলো না। আমি তো মরে যাবো। আমার পাশা খেলা দেখানো লাগবে না। আমি পাশা খেলা দেখবো না" বলে চিৎকার করতে থাকে। প্রহেল নিজের গতি বাড়াতে বাড়াতে বলে, "এখন চিল্লাচিল্লি করে লাভ নেই জান, আমি নিজেকে আর সামলাতে পারবো না" বলেই ধাক্কা দিতে থাকে। আনেয়া আর শব্দ করতে থাকে। প্রহেল আরো উত্তেজিত হয়ে বের করে আনেয়ার হাত বারান্দার গ্রিল থেকে খুলে ফ্লোরে দিয়ে বলে, "আমাদের এখন পজিশন চেঞ্জ করা উচিত ফ্লাওয়ার, ঠান্ডা লাগবে, কিছু করার নেই" কথা শেষ করতে না করতে আনেয়া প্রহেলের উপর উঠে যায়। প্রহেল হাসে। ব্যথায় আনেয়া শব্দ করে ওঠে। প্রহেল ২ হাতে আনেয়ার কোমর চেপে আরো কাছে নিয়ে আসে। এবার আনেয়া নিচে ফেলে। আনেয়ার উপরে উঠে আনেয়ার বুক কিস করে। আনেয়া প্রহেলের চুল খামচে ধরে। "আস্তে করুন। আমার সফট ভালো লাগে না জান। আমার করতে ভালো লাগে। তুমি জোরে নিতে পারো না, এটা তোমার ব্যর্থতা" বলেই মুখ চেপে ধরে। আজ দুজন এক অদ্ভুত অনুভূতি নিয়ে একজন আরেকজনের দেহ মিলে গেল। ধাক্কাটা এতটাই জোরে দিয়েছে প্রহেল আনেয়া নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। প্রহেল ক্লান্ত হয়ে তার ওটা আনেয়ার ওইখানে রেখেই স্লো ভয়েসে ফিসফিস করে বলে, "এটা আমার পাশা খেলা মাই লেডি, আজকের জন্য এটুকুই" বলে আনেয়ার বুকে মুখ গুজিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বললে ভুল হবে। এখন বেলা ২টা ৩০। শেষ প্রহরে প্রহেলের ঘুমের জন্য আনেয়ার বা প্রহেল দুজনে কারোরই ঘুম ভাঙে না। সূর্যমামা আজ হয়তো মামির সাথে ঝগড়া করে এই নিরীহ মানুষদের ওপর নিজের খুব প্রভাব ফেলছে। চোখে মুখে আলো পড়তে প্রহেল বিরক্ত হয়ে এমনিতেই মুখ হয় না, ঘুম হয় নাই, এখন আবার এই অসহ্য রোদে আনেয়ার বুকে নাক ঘষে আলতো করে চুমু খেয়ে কামড় বসিয়ে দেয়। লাল লাল চোখজোড়া খুলে আনেয়ার দিকে তাকিয়ে কোলে তুলে নেয়। কাল রাতে বারান্দায় আসার পর আর রুমে যাওয়া হয়নি। খোলা পরিবেশে নিজেকে একে অপরের সাথে মিলিয়ে ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। ওয়াশরুমে ঢুকে আনেয়া ঠান্ডা কনকনে পানি পড়া বাথটবে শুয়ে দিতেই আনেয়া চিৎকার করে ওঠে, আমার শরীর পুড়ে যাচ্ছে। সারা শরীরে কামড়ের দাগ, জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে নীল হয়ে গেছে। প্রহেল এখন বুঝতে পারছে ওই সময়ে মেয়েটির সাথে সায় দিয়ে কি বিপদ ডেকে এনেছে সে। ছলছল চোখে আনেয়ার দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, "আসলে জান, এখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই" প্রহেলের কথা শুনে রাগে দুঃখে আনেয়া ঝরঝর করে কেঁদে ওঠে। "অসবুলক, আমাকে বালের পাশা খেলা দেখাতে এসেছে, আমি আম্মুর কাছে বিচার দেব" প্রহেল অবাক হওয়ার ভান করে বলে, "নাউজুবিল্লাহ জান, তুমি তো আমাকে উস্কানি দিছো, এখন আবার তোমার আম্মুর কাছে বিচার দেওয়ার ভয় দেখাচ্ছ?" আনিয়ার ব্যথায় আচ্ছন্ন শরীরটা নিয়ে বাথটব থেকে ওঠে, কিন্তু উঠতে পারছে না দেখে প্রহেলের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। প্রহেল শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি করে আনিয়ার বাথটব থেকে তুলে আনিয়ার রুমের সামনে ঘুরঘুর করেছে রিহান সাগর। রিহান নিশ্চিন্ত হয়ে বলে, "কি ব্যাপার বলতো?" চিন্তিত হয়ে বলে, "কি ব্যাপার বলতো?" সাগর বস এখনো বের হচ্ছে না কেন? ঠিক আছে তো? এমনিতেই বুকের ওই অংশটাকে টান বেশি লেগেছে। কি আর করবে শালা? দেখ এখন অসুস্থ শরীর নিয়ে বাসর করছে। রিয়ান শব্দ করে হেসে বলে, "তুই শিওর তো? না মানে শালা ওই লোক প্রথম থেকেই কন্ট্রোল হারিয়ে গরুর ফার্মে বাসর করতে পারে আর এটা তো প্রহেল এই মুহূর্তে ওদের এই সব কথা শুনলে নির্ঘাত অনায়াসে পুষ্টিগত বানিয়ে দিত। প্রহেল আনেয়ার আধ ভেজা শরীর দিয়ে তাকিয়ে ঢুকে গিয়ে বলে, "যান, আর একবার পাশা খেলা দিব। প্লিজ যান, আমি পারছি না।" কে শোনে কার কথা? প্রহেল তো আবারও আনেয়ার দিকে হাত পেতে বসল। হচ্ছেটা কি? ছাড়েন, আমার জান বেরিয়ে যাচ্ছে। ছোট ফ্লাওয়ার, আজকের জন্য কাল থেকে ৭ দিন
পর্যন্ত ছুবো না বলে আনিয়ার গলায় পাগলের মতো কিস করতে থাকে। সময় যত যাচ্ছে প্রহেল ততই বেসামাল হয়ে উঠছে। আনিয়ার বাবা চিন্তিত সুরে নাজমা বেগমকে জিজ্ঞেস করে ওঠে, ওদের কি ফোনে পাচ্ছে গেছে? ওদের কি ফোনে পাওয়া গেছে? নাজমা বেগম চিন্তিত সুরে বলে, হয়তো কোনো কাজে আটকে গেছে। চিন্তা করো না, আমি আগেই বলেছি ওই ছেলে ভালো না। নাজমা বেগম মুখ বাঁকিয়ে কাজে মন দেয়। কিরে রিহান, সব কি আজই ভেবে নিয়েছিস রুম থেকে বের হবে না? বেচারা রিহান সাগর মূলত ওরা সেই সকাল থেকে এই পর্যন্ত না হলেও কয়েকবার আনিয়াদের রুমের সামনে এসেছে। রুমের দরজা বন্ধ দেখে ফিরে গেছে। রিহান হেসে উঠে বলে, শালা, তুই দেখবি হেব্বি বাসর দেখার প্যারা বলবো নাকি বসকে? বলেই সাগরের পিঠে দুম করে কিল বসিয়ে দেয়। আহ শালা, এত জোরে কেউ দেয়? বলেই একজন আরেকজনকে তাড়া দিতে থাকে। প্রহেল আনিয়ার গলা থেকে বুকে দাঁত চেপে ধরে। আহ আল্লাহ ওয়াস্তে এবার ছেড়ে দেন, আমি পারছি না। মাই লেডি, আরেকটু শোনো, আরেকটু। বলেই কামড় দেওয়ার জায়গা ছেড়ে ঠোঁটে কিস করতে আলতো করে কামড় দেয়। আহ মাই লেডি, এবার অন্তত সেন্সলেস হয়েও না, আমাকে অনুভব করো ফ্লাওয়ার। কোয়েলের শান্ত বাণী শুনে আনেয়া কান্নামাখা কণ্ঠে বলে, এটা আপনার অনুভূতি করার কথা? ব্যথা দিয়ে বলেন অনুভূতি করো। কোয়েল পুরো কথা অগ্রাহ্য করে আনেয়াকে মত্ত হতে থাকে। মাইলিটি এত সফট কেন? কোয়েলের কথায় আনিয়া বলে, এগুলো সফটই হয়, আপনি জানেন না? আপনি কি আমি কি করে জানবো? আমি কি আগে দেখেছি? এখন তো দেখছেন, অসভ্য লোক। আনিয়ার কোথায় প্রহেল বাঁকা হেসে কামড় দিয়ে বলে, তোমার ধৈর্য শক্তি নাই জান, তাই আমাকে দোষারোপ করছো। ছি, নির্লজ্জ ঠোঁটকাটা মানুষ কোথাকার। আনিয়া লজ্জায় চোখ মুখ খিচে কথাগুলো বলে। সারা রুমে কাঁচের ছোট ছোট টুকরো ভেঙে পড়ে আছে। গার্ডরা সবাই ভয়ে কাঁপছে। চেয়ারে লাথি মেরে রনি চেঁচিয়ে বলে, ওই মেয়েকে আমার চাই, এক রাত হলেও চাই। প্রহেলের লাশ ভয়ে হলেও ওই মেয়েকে আমার চাই। রাগে ক্ষোভে কথাগুলো বলে আর পুরো বাংলোতে ভাঙচুর করতে থাকে। অন্যদিকে জনি, যে এতদিন নিজেকে ঢেকে রেখেছে, কি কারণে নিজের সবার আড়ালে লুকিয়ে রেখেছে তা পরেই জানতে পারবে। পুরো শরীরে কালো কাপড় আবদ্ধ। কেঁপে ওঠা ফোনটা রিসিভ করে বলে, এই মাই সন, হাউ আর ইউ? আই এম ফাইন ড্যাড, অ্যান্ড ইউ? আই এম ফাইন মাই সন। তুমি বিড়িতে কবে এসেছো? কিছুদিন মাই সন। ফ্রান্সিটা তোমার কাছে দেখা করতে বিডিতে যাচ্ছে। ওপাশে থাকা লোকটার কথায় চমকে ও বিরক্ত মুখে রনি উত্তর দেয়, আর ইউ ক্রেজি ড্যাড? সরি মাই সন, বাট এটা ভুলে যাবে না, ফ্রান্সিকা আমাদের সোনার ডিমপাড়া হাঁস। কিন্তু ড্যাড, নো মোর ওয়ার্ড। রনি, আমি ফোন রাখছি। রনি বিরক্তি ভঙ্গিতে উঠে দাঁড়ায়। রাগের মাঝে কেউ যেন ঘি ঢেলে দিয়েছে। রনি রেগে মেগে রুম থেকে চলে যায়। এখন কি করতে হবে? তা না থাকবে লাঠি, আর না থাকবে লাঠির মালিক। দীর্ঘ সময় ধরে নিজের ভালোবাসার দেওয়া নেওয়া করে প্রহর আনেয়ার শাওয়ার করিয়ে সাদা সফট টাওয়াল পেঁচিয়ে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি শাওয়ার নিয়ে আসছি। আনেয়া মুখ ফুলিয়ে অন্য পাশে বেঁকে বসে। তা দেখে প্রহেল তা দেখে প্রহেল বাঁকা হেসে হেয়ারিং সুর তুলে ওয়াশরুমে যেতে যেতে উঁচু কণ্ঠে বলে, বউ তুমি বড্ড আস্ত একটা নেশা আমার। তা কি তুমি জানো? বলে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে যায়। পিছনে ফিরে দেখল না কেউ একজন চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। আনিয়া গালে হাত দিয়ে বলে, তবা তবা, মুখের কি ভাসাচ্ছি, শুনে তো কান গরম হয়ে যায়। আনিয়ার আস্তে বলা কথা কোয়েল ওয়াশরুম থেকে চেঁচিয়ে উঠে বলে, শুধু কান দিয়ে গরম ধোয়া না, আরো অনেক দিক দিয়ে ধোয়া বের হবে। কোয়েলের একের পর এক ঠোঁট কাটা কথা আনিয়ার লজ্জায় পারছে না মাটিতে মিশে যেতে। এক হাতে কান চেপে অন্য হাতে বিছানার চাদর খামচে ধরে বলে, চুপ করুন আপনি, আল্লাহ দড়ি ফেলাও, আমি এই লোককে তোমার দরবারে তুলে দিই।